সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউর ফাইন্যান্স উইথ মুহিব তানজিব অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। একটা বাড়ি হচ্ছে একটা মানুষের আশ্রয়স্থল এবং সারাদিনের কর্মব্যবস্থার পরে যখন মানুষ সে বাড়িতে ফিরে তখন সব ক্লান্তি কিন্তু চলে যায়। আর প্রবাস জীবনে একটা বাড়ির স্বপ্ন কিন্তু সবারই থাকে, আর একটা বাড়ি থাকা মানে আপনি স্বয়ংসম্পূর্ণ। আর আজকের আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব প্রবাস জীবনে প্রথম বাড়ি কেনার যে বিষয়টা সেটা নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ফার্স্ট টাইম বায়ার স্টেপ বাই স্টেপ। আর এই বিষয়ে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইস করবেন এই কমিউনিটি পরিচিত মুখ এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজার মুহিম তানজিব। মুহিম তানজিব, আপনাকে স্বাগতম এনটিভি স্টুডিওতে। সুপ্রিয় দর্শক, আমরা গত এপিসোডে আসলে ফার্স্ট টাইম বায়ার স্টেপ বাই স্টেপ গাইড এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং তখন কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে ছিল যেগুলোর উত্তর আমরা দিতে পারি নাই। তো সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আবারও চিন্তা করেছি। মুহিব ভাই চিন্তা করেছেন যে মুহিব তানজিব চিন্তা করেছেন যে আবারও এই বিষয়ে আরেকটা এপিসোড করবে এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আসলে উনি জানাবেন আজকে। তো আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্টুডিও নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা SMS করতে পারেন এবং সরাসরি কিন্তু আমাদের স্টুডিওতে যুক্ত হতে পারেন আমাদের স্টুডিও নাম্বারের মাধ্যমে। তো চলে যাচ্ছি মুহিব তানজিবের কাছে। যে মুহিব তানজিব, আমরা গত অনুষ্ঠানে অনেক কিছু আলোচনা করেছি যে আমাদের ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে কিভাবে তারা কেনার জন্য প্রথমেই এলিজিবিলিটি চেক করতে পারে, তারপরে মর্গেজ ব্রোকারের সাথে ব্যাংকের সাথে সম্পর্কটা কি হবে, এগ্রিমেন্ট এন্ড প্রিন্সিপাল কি, এবং কেউ যখন বাড়ি পছন্দ করে এবং অফার গ্রহণ করে তারপরের ধাপগুলো কি, তারপর এই পুরো প্রক্রিয়া কেন আমরা একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাব। তো আজকের প্রশ্নটা ওইটার ধারাবাহিকতাই কিন্তু আমরা আবার সেই দিকে যাচ্ছি। যে আজকের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে মর্গেজ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যদি কেউ করতে চায় তাহলে কিভাবে করবে। আসসালামু আলাইকুম রেনিতা, সেই সাথে দর্শকদেরকেও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনি ঠিকই বলেছেন, আমাদের কাছে যখন ফার্স্ট টাইম বায়াররা আসেন ওনাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে। আসলে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পাই বিভিন্ন স্তরের আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে, ফার্স্ট টাইম বায়ারদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে, কারণ আন্ডারস্ট্যান্ডেবলি দে আর ফার্স্ট টাইম বায়ার্স। তো এই জন্যই আমরা আজকে ভাবলাম যে গত এপিসোডে কিন্তু আমরা সব প্রশ্ন শেষ করতে পারিনি এবং এই প্রশ্নগুলোর বাইরেও কিন্তু অনেক প্রশ্ন আছে আরও। তো এই জন্য আমরা ভাবলাম যে লেটস কন্টিনিউ উইথ লাস্ট এপিসোডস থিম। তো আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আচ্ছা, প্রশ্ন দেওয়ার আগে আমি এটা বলে নিতে চাই যে লাইভ টিভিতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া স্পেসিফিকলি কারো অবস্থা অনুযায়ী তো সম্ভব না। এই জন্য যে সমস্ত তথ্য আপনারা দর্শকরা শুনবেন আজকে সেগুলোকে তথ্য হিসাবে নেবেন। তাদের যদি স্পেসিফিক অ্যাডভাইসের দরকার হয় তারা অবশ্যই আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের লোকাল কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা মর্গেজ তাদেরকে সাজেশন দিবেন, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। দ্যাটস কারেক্ট, হ্যাঁ। তো আমরা ইনিশিয়াল কনসালটেশনটা কিন্তু ফ্রি অফ কস্টই করে থাকি এবং যে কোনো অ্যাডভাইজার সেরকমই করা উচিত। আপনার ফিরে যাচ্ছে আপনার প্রশ্নে। তো আপনার প্রশ্ন ছিল কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার স্টেপ, কারণ রাইট ডকুমেন্টেশন না থাকলে তো আপনার কেসটা ঠিকভাবে প্রেজেন্ট করা যাবে না লেন্ডারের কাছে। তো সংক্ষেপে বলতে গেলে ডকুমেন্টেশনের দিক দিয়ে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউ নিড ইয়োর প্রুফ অফ আইডি। তো সেটা হচ্ছে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স হলে হয়ে যাবে। তারপরে প্রুফ অফ ইনকাম, আপনি যদি এমপ্লয়েড হন সাধারণত 3 মাস সে পে স্লিপ লেন্ডার চাইতে পারে, কোনো সময় 1 মাসে হয়ে যায়, আবার কোনো সময় আরও বেশিও লাগে। কেউ যদি 0 আওয়ার কন্ট্রাক্টে থাকে তার 12 মাসের পে স্লিপও লাগতে পারে। আবার কেউ যদি সেলফ এমপ্লয়েড হয় তাহলে তার প্রুফ অফ ইনকামটা হচ্ছে তার লেটেস্ট 2 ইয়ার্স ট্যাক্স ক্যালকুলেশন এবং ওভারভিউ। ঠিক আছে, এগুলো আপনার অ্যাকাউন্ট যারা সেলফ এমপ্লয়েড তারা তাদের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে কালেক্ট করতে পারবে। তারপরে হচ্ছে আপনার প্রুফ অফ ইনকাম গেল, তারপরে প্রুফ অফ এক্সপেন্ডিচার। তো সেটা সাধারণত লেন্ডাররা আপনাকে 3 মাসের
আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। তো সেখানে তারা কিন্তু লাইন বাই লাইন ট্রানজাকশনগুলো দেখে যে আপনি কোথায় স্পেন্ডিং করতেছেন, আপনার স্পেন্ডিং হ্যাবিটটা কীরকম, হাউ মেনি টাইমস মেবি ইউ গো আউট in a month, where do you spend, how much clothes you buy, or what you spend your money on. So proof of expenditure important. তারপরে হচ্ছে প্রুফ অফ ডিপোজিট। তো প্রুফ অফ ডিপোজিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি সেভিংস হয় তাহলে লেন্ডাররা চাইবে 12 months ব্যাংক স্টেটমেন্ট টু এস্টাবলিশ দ্য সেভিং ট্রেল। এখন আপনার অ্যাকাউন্টে যদি হঠাৎ করে আপনার 50,000 পাউন্ড চলে আসে গতকালকে আর আপনি ওইটা নিয়ে যান, এটা তো দিস 50,000 ইজ নট ইউর সেভিংসটা হচ্ছে সাধারণত লোকজন বিট বাই বিট আস্তে আস্তে তারা জমা করেন তার ব্যাংকে, তাই না? তো সেটাকে সেভিংস, ওইটা কীভাবে আপনার অ্যাকাউন্টে এসে পয়সাটা জমা হচ্ছে সেটা দেখার জন্য তারা 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইবে। এখন ডিপোজিটের কোনো অংশ যদি আপনাকে গিফট হিসাবে কেউ দিতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার অথবা আত্মীয় স্বজন, এটা সর্বোচ্চ কত? গিফটের কোনো লিমিট নাই। এখন যদি আপনার একজন মিলিয়নের আত্মীয় থাকেন এবং উনি আপনাকে 200,000 500,000, কোনো লিমিট নাই যে কেউ যদি 50,000 পাউন্ডও দিতে চায়, কেউ যদি 1,000 পাউন্ডও দিতে চায় অথবা 100,000 পাউন্ড দিতে চায়, এটার কোনো লিমিট নাই, অ্যাজ লং এজ দে ক্যান অ্যাফোর্ড টু গিফট ইউ দ্যাট কাইন্ড অফ মানি। ওকে, সো এখন উনি মানে এখন উনার যদি ইনকাম থাকে আপনার ধরেন 20,000 পাউন্ড এখন বছরে, অথবা 10,000 পাউন্ড, অথবা কোনো ইনকাম নাই, হঠাৎ করে তো সে এই দেশের লোকই আপনাকে গিফট করতে হবে নাকি? হ্যাঁ, তো বাংলাদেশ থেকে আনার কোনো মানে লিগ্যাল কোনো মানে ওইটা তারা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? ডোনার যে বা গিফটার যে গিফট দিবে সে লোকাল হতে হবে জেনারেলি স্পিকিং, বাট ইউরোপিয়ান ইউনিয়নের বা কিছু লিস্টেড কান্ট্রি আছে তাদের ব্যাঙ্কগুলোর জেনারেলি আমেরিকা থেকে দিতে পারে কেউ, এই সমস্ত দেশ থেকে, অন্যান্য দেশ থেকেও গিফট আনা যায়, অথবা আজকাল আমি দেখেছি ইন্ডিয়া থেকেও আনা যায়, বা এরকম কিছু কিছু কান্ট্রি থেকে আনা যায়, কিছু কিছু কান্ট্রি থেকে গিফট হিসাবে আনা যায় না পয়সাটা। সো প্রুফ অফ আপনার আইডি, প্রুফ অফ ইনকাম, প্রুফ অফ এক্সপেন্ডিচার অ্যান্ড প্রুফ অফ ডিপোজিট, এগুলো সাধারণত। এর বাইরেও আরও ডকুমেন্ট কিন্তু ল্যান্ডার ক্ষেত্রভেদে চাইতে পারে। সো ক্লায়েন্টস অর অ্যাপ্লিক্যান্টস উড হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর এনি ডকুমেন্টস দ্য ল্যান্ডার ডিমান্ডস। ওকে, তো ফার্স্ট টাইম যে বায়াররা তারা আসলে সাধারণত কি কি ভুল করে থাকে, মানে একদম প্রাইমারি লেভেলের কি ভুল করে থাকে? যে অনেক সময় আমরা শুনেছি যে একবার যদি ভুল ডকুমেন্ট দেওয়া হয় তারপরে তারা আর মর্গেজ পায় না বা বাড়ি কিনতে পারে না, তো সেই ভুলগুলো কি কি? অবশ্যই, এবং এটা একটি মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে মর্গেজ অ্যাপ্লিকেশনে আসলে টাকা পয়সার ব্যাপার, তো এখানে ভুল করার কোনো অবকাশ নাই, বা খুবই মানে ওয়ান্স আপনাকে তারা যদি কোনো ব্যাপারে সন্দেহ করে, ওই সন্দেহটা যদি কোথাও মানে ওরা, আমি একটু আপনার সাথে ইন্টারাপ্ট করছি, আমাদের একটা কলার আছে, একটা কল নিয়ে। অফকোর্স। আসসালামু আলাইকুম কলার, আপনার নাম বলুন। জি, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে প্রশ্ন করুন আমাদের মহিম তানজিবের কাছে। আমার নাম শাহিন আহমদ। জি জি, শাহিন আহমদ ভাই। দুইটা প্রপার্টি আছে বাই টু লেট। জি জি, আপনি প্রশ্ন করুন। আমার দুইটা প্রপার্টি আছে বাই টু লেট, আমি সেলফ এমপ্লয়েড। এখন আমি যদি আমার রেসিডেন্সিয়াল একটা প্রপার্টি কিনতে চাই, যে আমার কতদিন সেলফ অ্যাসেসমেন্ট লাগবে, কি কি লাগবে? আপনার দুইটা প্রপার্টি আছে বাই টু লেট। এখন আপনার যে রেসিডেন্সিয়াল যেটা আপনি রেসিডেন্সও তখন আপনি এটা ওন করেননি ভাই? আপনি ফ্যামিলির লোক তখন সুন্দর, নো প্রবলেম। আপনার 2 বছরের সেলফ অ্যাসেসমেন্ট ওইলে ভালো হয়, ট্যাক্স ক্যালকুলেশন এন্ড ওভারভিউ, বাট 1 বছরের দিয়েও করা যায়। 1 বছর যদিও হয় তে আপনার লেন্ডার আছে যারা 1 বছরের ট্যাক্স ক্যালকুলেশন ওভারভিউ দিয়ে আপনার মর্গেজ দিব, বাট 2 বছর থাকলে আপনার লেন্ডারের অপশন আরও বাড়ে। সো আপনি কম্পিটিটিভ রেট আনতে পারবা আর কি। আশা করি আপনার প্রশ্ন উত্তর পাইছেন। থ্যাংক ইউ ভাই। আমরা চলে যাচ্ছি আবার প্রশ্নে, যে আসলে মর্গেজ ডিপোজিট ছাড়াও আর কি কি অতিরিক্ত খরচ আছে আর কি? আচ্ছা, হ্যাঁ, আপনার যে আগের যে প্রশ্নটা কমন মিস্টেকস, হ্যাঁ কমন মিস্টেক, আচ্ছা ওখানে আমরা ছিলাম। হ্যাঁ, ওইখানে ছিলাম। তো কি ভুল করে আসলে, ওই যে আমরা ওই গত এপিসোডে বলেছিলাম না যে অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের, মানে একটা বাংলা একটা কথা আছে না, মানে আপনি
অসুস্থ হলে সবাই আপনাকে দেখবেন পরামর্শ দেবে এই ওষুধ খাও ওই ওষুধ খাও। তো অনেক রকম পরামর্শ। সিরিয়াস ব্যাপার মর্গেজের অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের মানে এই ফার্স্ট টাইম বায়ারদের বা এনি মানে বায়ারদের আপনার অ্যাডভাইজারদের কাছে যাওয়া উচিত, কারণ না গিয়ে ওনারা মন গড়া প্রচুর পরিমাণে কল আসছে আমাদের, আচ্ছা, প্রচুর অবশ্যই পরিমাণে কল আসছে এবং দর্শকদের জানার অনেক কিছু আছে, কারণ অনেকেই যুক্তরাজ্যে বাড়ি কিনতে চান। আমাদের সাথে একটা কলার আছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলুন, আপনি প্রশ্ন করতে পারেন মহিব তানজিবকে। আমার নাম ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে গিয়া যে সেকেন্ড হাউস হইলে কত পর্যন্ত এটা স্টাম্প ডিউটি পে করা লাগে, কত হইলে স্টাম্প ডিউটি পে করা লাগে? আচ্ছা, সেকেন্ড হাউস হইলে আপনি ফুল স্টাম্প ডিউটি পে করা লাগবো। আপনার ফার্স্ট আপনার যে থ্রেশহোল্ড আছে, মনে হরকা ফার্স্ট টাইম বায়ার হইলে একটা থ্রেশহোল্ড আছে, ও পর্যন্ত কোনো স্টাম্প ডিউটি পে করা লাগে না, নাই। এখন এটার যদি উফরে হয় তখন পে করা লাগে, বাট আপনি যদি সেকেন্ড টাইম বায়ার হইন তে ফুল অ্যামাউন্টের উপরে পে করা লাগবো, প্লাস আপনার যে থ্রেশহোল্ড অনুযায়ী আছে ইউ হ্যাভ টু পে দ্যাট অন টপ অফ অ্যাজ ওয়েল। আপনার যদি আপনি কোনো লোক না, এটাও যে £1 থেকে স্টার্ট হয় সেকেন্ড টাইম বার হইলে স্টাম্প ডিউটি। জয় মানে আপনার ফুল অ্যামাউন্টের উপরে, মনে করো আপনি যদি লন্ডনের বাইরা হইন না নি, তে আপনার 300,000 নিচে সাধারণত স্টাম্প ডিউটি দেওয়া লাগে না ফার্স্ট টাইম বায়ার হইলে, ঠিক আছে? আমি কইরাম আপনারে, এখন যদি আপনি সেকেন্ড টাইম বায়ার হইন তে তো 300 আর 400,000 দিয়ে কিনুন, তার মানে ফার্স্ট টাইম বায়ার হইলে আপনি 100,000 স্টাম্প ডিউটি দেওয়া লাগলো না, পয়লা 300,000 দেওয়া লাগলো না, নাই। এখন 400,000 দিয়ে যদি আপনি সেকেন্ড টাইমে কিনুন তো আপনি ফুল 400,000 উপরে স্টাম্প ডিউটি দেওয়া লাগবো। আমি আরো কিছুটা শুনছি আর কি যে 90,000 এর নিচে হইলে স্টাম্প ডিউটি হয় না। জি না, এটা আপনি না, এটা স্কটল্যান্ডে মাত্র আমি নিবে। আচ্ছা, স্কটল্যান্ডও একটু ডিফারেন্ট নিয়ম থাকতে পারে, আপনি বেস্ট হইব না নি, কারণ স্কটল্যান্ডের লগে ইংল্যান্ডের একটু ডিফারেন্স আছে। বেস্ট হইব আপনি যদি লোকাল কোনো অ্যাকাউন্টেন্টরে জিখাই লাইন, দেন আপনার ট্যাক্স পজিশনরে আপনার এসেস করিয়া নানি বেচারা আপনারে রাইট আনসার দিবা। এটা বিষয়ে আপনি কনফার্ম হওয়ার লাগে, বিকজ অনেক টাকা পয়সার বিষয় তো নাই নি, 100-200 পাউন্ড, তাহলে কোনো এক্সপার্টের লগে কনফার্ম হওয়া উচিত আপনি কোনো স্টেপও যাওয়ার আগে। আমি আপনার পরামর্শ দিব যে আপনি লোকাল কোনো অ্যাকাউন্টেন্টের কাছ থেকে বিষয়টা জানি লিবা ভাই। থ্যাংক ইউ আপনার সহ দেখবার লাগি। ধন্যবাদ কলার আপনাকে। জি শিওর। শর্টকাট কইলি আপনারে ওজেন ডিপোজিটর ব্যাপারে একটু আমি বুঝছি যে মানে এটা আত্মীয় কিংবা রিলেটিভের তো না হয় দিতে পারবো, তার যদি ক্যাপাসিটি থাকে। জয়, এটা ঠিক আছে, ওটাই ঠিক আছে না? জয় ঠিক আছে। যদি তার ক্যাপাসিটি থাকে, তার অ্যাকাউন্টে পয়সা থাকে, তাই হইতা পারেন যে এই পয়সার সোর্স কিতা তান এটা ডিক্লেয়ার করতে পারেন, তো অবশ্যই দিতে পারবা এনি অ্যামাউন্ট, কোনো সমস্যা নাই। ধন্যবাদ কলার। প্রচুর পরিমাণে কল আসছে নাজিব, এবং যারা আমাদের কল করতে চান তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে দেখানো নাম্বারে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। চলে যাচ্ছে আরেকটি কলারের কাছে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন করুন। আমি প্রথম কলার ফোন করছিলাম, আমাদের যে সেলফ অ্যাসেসমেন্ট আর আমাদের দুইটা বাড়ি একটু পড়ে আছে, তো এখন আমি যদি আমার লাগে কিনতাম সেটা রেসিডেন্সিয়াল, এটা কত % ডিপোজিট দেওয়া লাগবে ওটা জানতাম সেটা আর কি। ডিপোজিট আপনার দেওয়ার অপশন আছে 5% পর্যন্ত, আপনি সেকেন্ড টাইম বায়ার, বাট ডিপোজিটর বিষয়টা আপনার ওটা আর কি চিন্তা করবা, যত ডিপোজিট আপনি হায়ার দিবা আপনার কিন্তু মর্গেজর যে রেটটা আপনি চিপার হইব। সো আমার অ্যাডভাইস থাকবো যে ডিপোজিট আপনি চেষ্টা করুক যত বেশি দিবার, বাট 5%-এ মর্গেজ করা যায় আপনার ডিপোজিট দিলে। থ্যাংক ইউ ভাই, দেখতে থাকুক। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই মেসেজ পাঠাওকা, আমি হ্যাপি টু আনসার। থ্যাংক ইউ তানজিব ভাই। আমরা কিন্তু ছিলাম যে আমাদের যে ভুলগুলো, সেই ভুলগুলো তো ভুলগুলো আসলে মেইন ভুল যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাডভাইজারদের সাথে কথা না বলা, মন গড়া কথা। আরো অনেক ভুলগুলো আমি দেখি, যেমন মনে করেন কেউ মর্গেজ অ্যাপ্লিকেশন করলেন, মর্গেজ অ্যাপ্লিকেশন করলে ধরেন অ্যাডভাইজার বা ব্যাংক অ্যাফোর্ডেবিলিটি অ্যাসেসমেন্ট করে আপনার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার উপরে, কিন্তু ওনারা এর মধ্যে গিয়ে আরেকটা ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করে বসেন, মনে করেন গাড়ি একটা কিনে ফেলেন বা একটা নতুন ফোন কন্ট্রাক্ট কিনে ফেলেন অথবা কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট। তো এটা একটা ভুল। ক্রেডিট চেক না করা,
কারণ ক্রেডিট যে স্কোরিংটা বা ক্রেডিট যে রিপোর্টটা ওইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, তো ওইগুলা চেক না করা। তো আমি বলবো সবচেয়ে মূল ভুল হচ্ছে যে রাইট অ্যাডভাইজারের এক্সপার্টের অ্যাডভাইস না নেওয়া। যদি আপনারা 6 মাস অথবা তারও পূর্বে যদি আপনি কথা বলেন একজনের, সে কিন্তু আগেই আপনাকে বলে দিবে হাউ ইউ শুড প্রিপেয়ার। ঠিক আছে, আমরা এটা তো জানলাম। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপোজিটের জন্য আমরা চিন্তা করলাম যে ডিপোজিটের জন্য আমরা একটা টাকা রেডি করলাম, কিন্তু ডিপোজিট ছাড়াও আর কি কি খরচ আছে একটা বাড়ি কেনার ক্ষেত্রে? এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই ব্যাপারটা অনেকেই বিশেষ করে ফার্স্ট টাইম বায়াররা মাথায় রাখেন না। কারণ ফার্স্ট টাইম বায়ার আপনি চিন্তা করতে পারেন অনেক এক্সাইটমেন্ট থাকে যে আমি নিজের বাড়ি কিনবো, প্রথম বাড়ি, তো ওই এক্সাইটমেন্টে ওনারা অন্যান্য খরচ ভুলে যান। তো অন্যান্য খরচের মধ্যে যেটা হচ্ছে আপনার ডিপোজিট তো লাগবেই, স্টাম্প ডিউটির কথা আমরা বলছিলাম, তো হয়তো একটা থ্রেশহোল্ডের উপরে আপনি যদি যান আপনার স্টাম্প ডিউটি লাগবে, তো ওই জিনিসটা মাথায় না রাখা, এবং দ্যাট ক্যান বি হিউজ অ্যামাউন্ট অফ সাম, তাই না? এই জন্য এটা মাথায় রাখতে হবে। অন্যান্য খরচের মধ্যে সলিসিটার কস্ট আছে, আপনার যদি ব্রোকার আপনাকে একটা অ্যাডভাইস ফি চার্জ করে সেটার একটা কস্ট আছে। আপনি যখন নতুন বাড়িতে ঢুকবেন সেই বাড়ির কন্ডিশন আপনার পছন্দ মতো নাও থাকতে পারে, কাজটা রিফারবিশ করাতে হতে পারে, ফার্নিশিং লাগতে পারে। যেহেতু আপনি ফার্স্ট টাইম বায়ার, মোস্ট লাইকলি ইউ ডোন্ট হ্যাভ এনি আদার মে নট হ্যাভ অল দ্য ফার্নিচার্স অ্যান্ড আপনাদের যেগুলো দরকার ওটা নাও থাকতে পারে। সো এই সমস্ত কস্টগুলা আসলে ওই যে অ্যাডভাইস নিতে বললাম, সে কিন্তু আপনাকে সব কিছু ব্রেকডাউন করে দিবে যে দিস ইজ হাউ ইউ শুড প্রিপেয়ার এভরি আপনার সেক্টরে আপনার এই খরচ লাগতে পারে। এই জন্য বিকজ লাস্ট থিং আমরা চাই বা যে কোনো চাইবে যে একটা জিনিস, একটা প্রজেক্ট নিয়ে নিলেন, বাড়ি একটা কিনবো, কিন্তু উনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছেন, আত্মীয় পরিজনদের কাছে ধার দেনা করতেছেন। দিস ইজ নট এ নাইস পজিশন। ইফ দে প্রিপেয়ার অ্যান্ড প্ল্যান আর্লি, কিন্তু এইগুলা মিটিগেট করা যায় বা ওভারকাম করা যায়। আপনি যে প্রিপেয়ারের কথা বললেন, তো পুরো বাড়ি কেনার যে প্রক্রিয়াটা সেটা আসলে কতদিন লাগে? মানে আপনার বাড়ি কেনার চিন্তা থেকে শুরু করে চাবি হাতে পাওয়া পর্যন্ত এটা আসলে কত লং টাইম প্রক্রিয়া নাকি শর্ট টাইম প্রক্রিয়া, মানে কিভাবে এটা প্রক্রিয়াটা হয়? অবশ্যই, তো এটা আসলে একটা মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে। কারণ ধরেন মনে করেন আপনি টাইমের ব্যাপারটা কতদিন লাগতে পারে। ধরেন আমি একটা বাসায় ভাড়া থাকছি, এখন আমার তো ল্যান্ডলর্ডকে নোটিশ দিতে হবে বা অনেক কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, এই জন্য টাইম লাইনটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন টাইম লাইনের ব্যাপারে যদি আমরা আসি, আপনার সব কিছু যদি রেডি থাকে, সব ডকুমেন্টেশন বা সব কিছু যদি আপ টু ডেট থাকে, মর্গেজ অ্যাডভাইজার কিন্তু আপনাকে, আপনার কথা একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি কারণ দর্শকরা আসলে অনেক তথ্য জানতে চায়। আজকে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন আপনি? আপনি প্রশ্ন করুন, মহিব তানজিকে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল গিয়া যে যদি রিলেটিভের কাছ থেকে কোনো প্রপার্টি কিনা হয় ডিসকাউন্টে, এটা অ্যালাউড আছে? আমার কাছে 30,000 100,000 150,000। জি জি, সুন্দর প্রশ্ন করছেন ভাই। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? এটার মাঝে কিন্তু জিও আছে, আপনার মর্গেজও আছে, কিছু মর্গেজ রয়েছে। এটা সময় কিন্তু চাইবো আর কি, মর্গেজটা চাইবো আমার নামে, এটা জিও করি আসতাম, নয় আবার মর্গেজ করি আসতাম। থ্যাংক ইউ। দেখতে থাকো ভাই, আপনি সুন্দর প্রশ্ন করছেন। যে এই প্রশ্ন আমরা প্রায় অনেক আমরা যা ক্লায়েন্ট আছেন যারা আমরা হেল্প করি মর্গেজের ব্যাপারে, অনেক আমরা বিশেষ করে আমরা কমিউনিটির এই ধরনের ট্রানজ্যাকশন প্রায় হয়। আপনার কোয়েশ্চেন হইল গিয়া এটা মানে প্রসেসটা কিলা, এটা ব্যাংকে অনেক ব্যাংক আছে এটা অ্যালাউ করবো, এবং যে মনে হরকা 300,000 গড় যদি আপনি প্রপার্টি যদি আপনি 150,000 কিনেন আপনার বাইর গোছ থাকি বা আপনার প্যারেন্টসর গোছ থাকি, 150,000 আপনি ডিসকাউন্ট ফাইলা, তো ও ডিসকাউন্টটা আপনি এজ এ ডিপোজিট দেখাইতে পারবা। তো আপনার আর কোনো ক্যাশ ডিপোজিট দেওয়া লাগতো নাই। তো মানে ও 300,000 গড় আপনি 150,000 লইলা, 150,000 আপনার ডিসকাউন্ট আপনার মনে হরকা আপনার প্যারেন্টসের কথাই কিনলা, সো ওটা আপনি ডিপোজিট হিসাবে দেখাইতে পারবো। অনেক লেটার আছে এটা অ্যাকসেপ্ট করবো, বাট আপনার যে পারচেস প্রাইস এটা তারা মানে ধরবো 300,000, ঠিক আছে? তার মানে আপনার যে স্টাম্প ডিউটি বা অন্যান্য যে বিষয় আছে এইগুলাও কিন্তু 300,000-এর উপরে ক্যালকুলেট হইব। বাট আপনি ফ্যামিলি মেম্বারের অবস্থা কি আপনি ডিসকাউন্টেড প্রাইসে আপনি প্রপার্টি কিনতে পারবা এবং ও ডিসকাউন্টটা ডিপোজিট হিসাবে ইউজ করা যাইব। আশা করি আপনি প্রশ্ন উত্তর পাইছেন। থ্যাংক ইউ।
জি। মহিম তানজিম, আপনি কন্টিনিউ করছেন। আচ্ছা, আমরা প্রশ্নটা যেন কি ছিল? আমাদের প্রশ্নটা জি। ছিল যে আপনার বাড়ি কেনার যে প্রক্রিয়াটা সেটা কতদিন আসলে আচ্ছা, হ্যাঁ, তো আপনার যদি সব ডকুমেন্টেশন আপনার যদি আপ টু ডেট থাকে তাহলে আপনি আপনার অফার কিন্তু চলে আসবে উইদিন, মনে করেন 2 to 4 উইকস ম্যাক্সিমাম। ইট শুড নট টেক মোর দ্যান দ্যাট। ঠিক আছে, প্রায় আমাদের অভিজ্ঞতা দেখেছি আমরা 2 সপ্তাহের ভেতরে একটা মর্গেজ অফার কিন্তু সবকিছু আপ টু ডেট থাকলে এসে যায় উইদিন 1 উইক, ডিপেন্ডিং অন দ্য ল্যান্ডার্স, বাট মোস্ট ল্যান্ডার্স আপনার 1 উইক ভ্যালুয়েশন তারা ইনস্ট্রাক্ট করে ফেলে। ফলোয়িং উইক তারা আন্ডার রাইটিং কমপ্লিট করে, তাদের অ্যাসেসমেন্ট কমপ্লিট করে দে মে গিভ ইউ দ্য অফার। সো 2 to 4 উইকস। তারপরের যে সময়টা হচ্ছে ওই সময়টাই আপনাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে। সেটা হচ্ছে সলিসিটার যে তার লিগ্যাল ওয়ার্ক, ওইটাতে কিন্তু অনেক সময় লাগে। সলিসিটাররা অনেক সময় সব কিছু তাদের আয়ত্তের ভেতরে থাকে না। মনে করেন তারা হয়তো লোকাল অথরিটির সাথে যোগাযোগ করতে হয়, ওনাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়, এনভায়রনমেন্টাল সার্চের ব্যাপার আছে, ড্রেনেজ সার্চের ব্যাপার আছে, অনেক লিগ্যাল বিষয় আছে। সো ওইগুলা রিপোর্টটা রিকোয়েস্ট করার পরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। আবার অনেক স্কেজুল তো করতে হয় কাজ, অনেক এই লিগ্যাল ব্যাপার, ল্যান্ড রেজিস্ট্রির সাথে অনেক কিছু ব্যাপার আছে। তো আমার অভিজ্ঞতায় আমি দেখেছি ধরেন 8 to 12 উইকস, ইট শুড নট টেক লঙ্গার দেন দ্যাট। বাট আমি আমার দর্শকদেরকে যারা ক্রেতা আছেন বা অ্যাপ্লিক্যান্ট আছেন ভবিষ্যতে কিনতে যাবেন, আমি তোমাদেরকে বলবো যে স্টে অন টপ অফ দিস, কিপ কমিউনিকেটিং উইথ ইয়োর সলিসিটার্স। আপনার সলিসিটারের সাথে যোগাযোগটা রাখেন, তাদেরকে প্রশ্ন করেন তাদের আর কিছু লাগে কিনা। অনেকে এটাও আমরা দেখেছি সলিসিটার ইমেল দিল বা রিকোয়েস্ট করলো কিছু। একটু ইন্টারাপ্ট করে আপনাকে, আমাদের একজন কলার আছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি আপনার প্রশ্ন করুন। আমি একটা কোশ্চেন আছে আমার রাইট টু বাই সম্বন্ধে। জি শিওর, খোকা ভাই। রাইট টু বাইটা আন্ডার আমার আম্মার নামে, বাট আমি ওখানে আর কি বছরের প্রায় 12 মান্থের উপরে আমার অ্যাড্রেস ইউজ করা আছে as a ফ্যামিলি মেম্বার। জি। বাট এট দ্য সেম টাইম আমি আর একটা কাউন্সিলের করে টেনেন্ট, সিকিউর টেনেন্ট। জি। তো আমার আম্মা তো বয়স্ক, উনি মর্গেজ একটু সমস্যা দিয়েছে রাইট টু বাই এর। আমি কি ফ্যামিলি মেম্বার হিসেবে আমি জয়েন্ট ভাবে অ্যাপ্লাই করছি, কিন্তু এটা কি সাকসেস হবো না জয়েন্ট মর্গেজ সোল প্রোপাইটার যে একটা মর্গেজ আছে ওগুলার কোনো অপশন আছে? এটার অপশন আছে। আচ্ছা, এখন কোয়েশ্চন আপনার ইনো দুইটা না নি, একটা হইল গিয়ে আপনার রাইট টু বাই প্রপার্টি আপনার আম্মার নামে আইছে, সো ওনো আপনি জয়েন্ট টেনেন্ট হিসাবে অ্যাড হইতা চাইরা না নি? ফ্যামিলি মেম্বার আছে আমাকে question is this or this is what I would like to know. আপনার যদি আপনি মর্গেজ ওর যে কাউন্সিলে যে অফার দিছে আপনার আম্মারে, ই যদি আপনি অফার আপনার যদি নাম না থাকে তে ব্যাংকে সাধারণত আপনারে মর্গেজ এলাও করে না ই প্রপার্টি লাগি না নি। দ্যাট ইজ দ্য জেনারেল আনসার। বাট আপনি পরে আর একটা কোয়েশ্চন করছেন যে জয়েন্ট বড়োয়ার সোল প্রপারাইটার, এটার কোনো অপশন আছে কিনা নাই নি। একটার আনসার হইল গিয়ে এটার অপশন আছে, ঠিক আছে, এই কারণে। বাট এটা আরও আপনার সিচুয়েশন বুঝতে হইব। আপনার যে আর একটা প্রপার্টি আপনি কইলা যে কাউন্সিলর টেনেন্ট হিসাবে আছেন, হকটার সিচুয়েশন হনো লোকাল অথরিটি কোনো অবজেকশন আছে কিনা ওটা লেন্ডারে দেখবো, দেখে আনলে আপনার তখন আপনার সো বেস্ট হইব। আমি আপনার অ্যাডভাইস দিমু যে আপনি ইফ ইউ গেট ইন টাচ উইথ এনি অ্যাডভাইজার্স দেন তারা আপনার সকল ডিটেলস লইয়া আপনার ও কোয়েশ্চেনগুলো আপনার লেন্ডারে করতে পারবো এবং আপনার স্পেসিফিক আনসার দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ মহিতা জি, আপনি অনেক অনেক প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা আসলে একদম আমাদের ব্রেকের টাইমে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, একটা বিরতির পরে আবারও ফিরছি ইওর ফাইন্যান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইওর ফাইন্যান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠানটি। আর এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইম বায়ার স্টেপ বাই স্টেপ গাইড এই টপিক নিয়ে আলোচনা করছি। আলোচনা চলছিল, বিরতির পরে আবারও আমরা ফিরে আসলাম। চলে যাচ্ছি তানজিব ভাইয়ের কাছে। তানজিব ভাই, আবার আরেকটা প্রশ্ন, নতুন একটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা ক্রেডিট স্কোর নিয়ে অনেক কথা শুনি, তো আসলে এই মানে মর্গেজ আবেদন করার সময় এই ক্রেডিট স্কোর কতটুকু গুরুত্বপূর্ণ এবং লো ক্রেডিট স্কোরে কেউ কি বাড়ি কিনতে পারবে কিনা?
হ্যাঁ অবশ্যই, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্রেডিট স্কোরিং এর ব্যাপারটা বা ক্রেডিট রিপোর্টের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ল্যান্ডার আপনি যখন অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন ল্যান্ডারের কাছে, ল্যান্ডার তো আপনাকে চিনে না। সো তারা আপনার সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যায় অনলাইনে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে, রিসোর্সের মাধ্যমে, ওইগুলা দিয়েই তারা অ্যাসেসটা করে বা জাজ করে। তো ক্রেডিট স্কোরিং থেকে বা ক্রেডিট রিপোর্ট থেকে তারা দেখে আপনার হাউ ইউ আর অ্যাজ এ পারসন উইথ মানি, আপনার যে পেমেন্ট হিস্ট্রিটা কীরকম, আপনার অন্যান্য আগে কোনো ধার করেছিলেন কিনা, ওইটা সময় মতো দিয়েছেন কিনা, এই সমস্ত দেখে ওরা জাজ করে বা অ্যাসেস করে যে হাউ রিলায়েবল ইউ আর বিফোর দে গিভ ইউ দ্য মানি টু বাই দ্য প্রপার্টি। তো এই জন্য ক্রেডিট স্কোরিংটা বা ক্রেডিট রিপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। যখন ক্রেডিট রিপোর্ট নিয়ে আমরা কথা বলছি, এটা অনেকের কাছে আমাদের আমরা প্রশ্ন পাই যে ক্রেডিট স্কোরিংটা বা রিপোর্টটা আমরা কীভাবে বাড়াবো। তো এটা বাড়াতে হলে ফার্স্ট টাইম বায়াররা যারা, সাধারণত তাদের ক্রেডিট স্কোরিংটা লোই থাকে। যেমন আমি কালকেই একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, তার ইয়ারলি ইনকাম কিন্তু 140,000, বাট ক্রেডিট স্কোরিং তার হাফ ওয়ে ফ্রম ধরেন একজন যদি আপনি একুইফ্যাক্সে যান, তার ক্রেডিট স্কোরিং 999 থাকতে পারে, তার 500-এর মতো ছিল। তো সে তো ঘাবড়ে গেল যে কি ব্যাপার, আমি তো বাড়ি মনে হয় কিনতে পারবো না। বাট সে কিনতে পারবে, কারণ ফার্স্ট টাইম বায়ারদের ক্রেডিট স্কোরিংটা লোই থাকে। তো ক্রেডিট স্কোরিং বাড়াবার জন্য তারা বিভিন্ন ধরেন ক্রেডিট কার্ড যদি নেয় এবং ওইখানে স্পেন্ড করে, বাট সময়ের মতো বিলটা দিয়ে দেয়, ঠিক আছে, ওইটা আস্তে আস্তে তাদের ক্রেডিট স্কোরিং বাড়াতে সাহায্য করবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অনেকেরই খেয়াল থাকে না এবং এক্সপিরিয়েন্সড যারা আছেন তাদের খেয়াল থাকে না, আপনি যখন বাসা মুভ করবেন, মনে করেন আপনি এক বাসায় আছেন ভাড়া, অন্য বাসায় গেছেন, অথবা এক বাড়ি কিনে অন্য বাড়িতে গেছেন, ঠিক আছে, আপনি কিনে গেছেন, ওইখানে গিয়ে ওনাদের খেয়াল থাকে না ইলেকট্রাল রেজিস্টারের নাম তুলানোর জন্য। তো আপনি পুরানা দেখা যায় যে উনি থাকছেন এক এরিয়াতে, ভোটার রেজিস্টারে অবশ্যই নাম তুলতে হবে, কারণ দিস ইজ হাউ আপনার ক্রেডিট স্কোরিংটা ইমপ্রুভ হয়। অথবা দেখা যায় যে আমরা টাওয়ার হ্যামলেটে আছি, আমরা যদি অন্য কোনো কাউন্সিলে যাই তাহলে আমাদের ওটা ট্রান্সফার করতে হবে। ওই জিনিসটা অনেকেই খেয়াল করেন না বা জানেন না। এইটা না করার কারণে, যেহেতু যখন তারা ক্রেডিট সার্চ করে, আপনি তো ভোটার লিস্টের নাম ওই এলাকায় টাওয়ার হ্যামলেটে, এখন আপনি ইলফোর্ডে মুভ হয়ে গেছেন, কিন্তু এখানে আপনার নাম নাই, তো স্কোরিংটা কমে যায়। এটা অনেক কনফিউশনে তৈরি। তো এই ব্যাপারে আমি খেয়াল করতে আমাদের দর্শকদেরকে অবশ্যই বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বাড়ি কিনতে গেলে ভাই বন্ধু বা আত্মীয় স্বজন মিলে কি একসাথে কিনতে পারে কিনা? অবশ্যই, এবং এই ট্রেন্ডটা কিন্তু আরো বাড়ছে দিনে দিনে। কারণ আপনার যদি আপনি খেয়াল করেন, মার্কেট কন্ডিশন কিন্তু প্রপার্টির দাম বাড়তেই আছে, প্রত্যেক দিনই বাড়ছে, তাই না? গত মাসে যেরকম ছিল এই মাসে প্রপার্টি, এবং এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে লন্ডনে বা লন্ডনের আশেপাশে অথবা অনেক বড় বড় শহরগুলোতে, ইউকেতে, যে প্রপার্টির প্রাইসটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বায়ারদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন এই ক্ষেত্রে উপায় কি? উপায় যেটা আপনি বললেন, যে অনেকেই দেখা যাচ্ছে আজকাল যে ভাই, দুই সিবলিংস, ভাই বোন বা মা বাবা ছেলে মেয়েদের এড করে। এখন আমি একটা অ্যাপ্লিকেশন করছি একজনের জন্য, তার ওনার 4টা ছেলে মেয়ে, সবাই এক অ্যাপ্লিকেশনে। এখন কি সবার ক্রেডিট স্কোরই কাজে লাগে? হ্যাঁ, অবশ্যই সবার ক্রেডিট স্কোর কাজে লাগে এবং সবার ইনকামটাও কাজে লাগে। কোনো ল্যান্ডার আছে যে দুইজনের ইনকামের বেশি কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। তো আপনি 4 জন অ্যাপ্লিকেশনে থাকতে পারেন, দে উইল অনলি টেক 2 অ্যাপ্লিক্যান্টস ইনকাম। বাট দিস ইজ ওয়াই, ওই যে অ্যাডভাইজারের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম আগে, দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু গো টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার, বিকজ আমাদের কাছে ল্যান্ডার আছে যারা কিন্তু 4 জনেরই ইনকামটা গ্রহণ করবে। তো এইটা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, অবশ্যই এটা সম্ভব। আচ্ছা, অনেকে মর্গেজ প্রক্রিয়ার সময় চাকরি পরিবর্তন করে, কেউ 100,000-এর চাকরি করে বা কেউ 50,000-এর চাকরি করে, হঠাৎ করে সে মর্গেজ চলাকালীন সময় সে চাকরি চেঞ্জ করলো, এটা কি কোনো প্রভাব পড়ে কিনা? অবশ্যই পড়বে। তো এটাই, দিস ইজ ওয়ান অফ দ্য মিস্টেক। আপনি আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন না যে কি ভুলগুলো সাধারণত বায়াররা করে থাকেন। দিস ইজ ওয়ান অফ দ্য মিস্টেক। এখন আপনি ধরেন আপনি একটা কর্পোরেট জবে আছেন, একটা অফিসে কাজ করতেছেন, তো হঠাৎ করে আপনার অ্যাপ্লিকেশন চলাকালীন সময়ে আপনার এই জবটা চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু ইম্প্যাক্ট আসতে পারে আপনার অ্যাপ্লিকেশনের উপরে।
তো এই জন্য আপনি যাই করেন আগ থেকে প্ল্যান করে আগ থেকে অ্যাডভাইস নিয়ে ধরেন এটা হতে পারে আপনি ভালো একটা অফিসে কাজ করছেন, আপনার ইন বিটুইন ওয়াইল ইউ আর বাইং ইউর প্রপার্টি ইউ আর মুভিং টুয়ার্ডস এ বেটার জব, তাই না? এটা আপনার ভালো হতে পারে আবার খারাপও হতে পারে, এই জন্য আগে থেকে অ্যাডভাইস নিয়ে আগে থেকে প্ল্যান নিয়ে এটা করা উচিত। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে আমাদের দর্শকদের বুঝিয়ে দিচ্ছেন। আর দর্শক, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু তানজিব ভাইকে প্রশ্ন করতে পারেন। আমাদের স্ক্রিনে কিন্তু একটি নাম্বার আছে, স্টুডিও নাম্বার। এই স্টুডিও নাম্বারে আপনি ফোন করে আপনার প্রশ্নগুলো আপনি করতে পারেন। এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে আপনার প্রশ্নগুলো আপনি টেক্সট করে রাখতে পারেন। তানজিব ভাই কিন্তু আপনাদের যে অ্যাডভাইসগুলো দিবে সেটা ফ্রি অফ কস্টে আপনাদেরকে দিবে, আপনারা কিন্তু ইচ্ছা করলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে, যে এটা কিন্তু কমন প্রশ্ন সবার, যে এই দেশে তো ব্রিটিশ হওয়ার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ, তো এখন ব্রিটিশ যারা ব্রিটিশ না তারা কি মর্গেজ পাবে বাড়ি কেনার জন্য, বা তারা বাড়ি কিনতে পারবে কিনা? হ্যাঁ, এটা কিন্তু আমাদের কমিউনিটির জন্য রাইট নাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকের ধারণা যে আমি তো ধরেন ওয়ার্ক পারমিটে এসেছি দেশে, আমার ভিসার মেয়াদ হয়তো আছে আর 1 বছর 2 বছর 3 বছর, আমি তো এখন মর্গেজ পাবো না। এই ধারণা সম্পূর্ণ ভুল। অনেক লেন্ডার আছে আউট দেয়ার যারা কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিটে থাকেন আপনাকে তারা মর্গেজ দিবে, এবং আমরা করছি আমরা অহরহই এরকম অ্যাপ্লিক্যান্টদেরকে আমরা হেল্প করছি যে ওনারা ওয়ার্ক পারমিটে আছেন, ব্রিটিশ সিটিজেন নাই, ওনাদের এখনও সিটিজেনশিপ হয়নি, কিন্তু ওয়ার্ক পারমিটে আছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, হয়তো 2 বছর 3 বছরের ভিসা আছে ওনাদের, বা 1 বছরের ভিসা থাকতে পারে। লেন্ডার কিন্তু এরকম আছে যে আপনাকে মর্গেজ দিবে, এই জন্যই। বাট নট অল লেন্ডার্স, দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু টক টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার। ওকে, অনেকে হচ্ছে বাড়ি কেনার সময় একটা সার্ভে করে, তো নতুন যে বিল্ডিংগুলো, সেই নতুন বিল্ডিংগুলো কেনার ক্ষেত্রে, মানে সেখানকার ফ্ল্যাটগুলো কেনার ক্ষেত্রে কি কোনো সার্ভে করার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, প্রয়োজন আছে। লেন্ডার সব ক্ষেত্রেই কিন্তু সার্ভে করবে, কারণ আপনার সার্ভে বিভিন্ন ধরনের হতে পারে। একটা হতে পারে ফিজিক্যাল ভ্যালুয়েশন, সার্ভেয়ার ওইখানে ওরা পাঠাবে, সে গিয়ে দেখবে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কীরকম বা সমস্ত ডিটেলস খুঁটিয়ে দেখবে। আবার একটা আছে ডেস্কটপ সার্ভে, ঠিক আছে? নাও আপনি নিউ বিল্ডের যে প্রপার্টির যে কথাটা বলছেন, এরকমও হয়েছে যে এই কিছুদিন আগে আমি এক ক্লায়েন্টকে, আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই, আমাদের একজন কলার ফোন দিয়েছে। অবশ্যই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্ন করুন। Yes, good evening. Good evening. Yeah, how do we contact this brother? Does he have an office or what? আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের স্ক্রিনে, সেখানে আপনি তাকে টেক্সট করে রাখুন। Another question. I'm in my late 40s. Is there any age limit to get a mortgage? Because I already have a mortgage for a residential property and I would like to remortgage next year or something. Is there an age limit to how I can get a, without to left to buy? Of course, brother, thank you for your... Is there an age limit? The answer to your question is yes, there is an age limit on residential property especially. However, you are on your late 40, that means you are still a young man. So you won't impact you much, inshallah. I already have a property that I would like to release equity and do a left to buy. Brilliant. You can do that, of course. Yeah. Sure. ধন্যবাদ। দর্শকদের বলবো, Thanks for your call. আরেকটি দর্শক আছে আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার মনে হয় লাইনটি কেটে গেছে, তো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে, মানে প্রশ্ন অনেকগুলো আছে, আমি জানি না আজকে শোতে আমরা সেই প্রশ্নগুলো শেষ করতে পারবো কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মাসিক কিস্তি কমাতে আমি কেউ কি দীর্ঘমেয়াদী মানে মর্গেজ টার্মটা বেছে নিতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। তো মাসিক যে আপনার যে কিস্তিটা বা মান্থলি যে রিপেমেন্ট অ্যামাউন্ট, ওইটা কমানোর জন্য অবশ্যই আপনি লং একটা টার্ম নিতে পারেন। ধরেন আজকাল আগের লেন্ডাররা সাধারণত 25 ইয়ার্সের উপরে যেত না, বাট এখন লেন্ডার আছে 40 ইয়ার্স পর্যন্ত যায়, ডিপেন্ডিং অবভিয়াসলি। এই আগে যে দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, যে আমরা আবারও ফিরছি প্রশ্নে। আমাদের একজন দর্শক আছে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো যে আমি যে ঘরটা আমার টাউনমিতে কিনা আছে আর কি, এই ঘরটা কি আপনার, আমি তো লিজ হোল্ডার আর ল্যান্ডারের মেইন মালিক আর কি, ওনার প্রপার রাখা
মানে রাইট টু বাই আমি কিনছি আর কি জি মোর দেন 5 ইয়ার্স হয়ে গেছে এখানে হালকার সাথে যে কন্ডিশন টার্ম এন্ড কন্ডিশন অফটা কি লেখা আছে লিগেল কোডিতে লেখা আছে যে যদি কোনো কারণে আমরা পেস্তাম আফটার 5 ইয়ার্স পরে আর কি জি তারা এই ইনফরমেশন গুলিয়া মানে কিতাব তৈরি করতে ব্যস্ত হইব যেমন আমি যদি এটা আমি ফিল করতাম তারা মাটি যে আমি তারারে লিখিতভাবে ইনফরমেশন দিতে হইব না ফরওয়ার্ড এটা মাস্ট বি জরুরি না জরুরি না যেহেতু সাইকোর হয়ে গেছে কি আমি যখন এটা ফিল করতাম বা লেট টু বাই করছি যে তারা এটা রাইট হইব কি না এটা আর কি এটা রাইটটা মাস্ট বি কিনা আর নেক্সট হলো যে অ্যানাদার কোয়েশ্চন আপনার জানা মতে ভাই আপনি আমার ইসলামিক মর্গেজ আমার ছেলেমেয়েরা তারা ইসলামিক মর্গেজ করতে পারে কি জি ইসলামিক মর্গেজ তো সব ব্যাংকে দেয় না জি না কোন ব্যাংকে দিলে কি একটু আইডিয়া দিলে আর কি ভালো লাগবে কি ওই দুইটা প্রশ্ন আর কি থ্যাংক ইউ ভালো থাকবেন অবশ্যই থ্যাংক ইউ ভাই আপনি প্রোগ্রাম দেখরা এবং প্রশ্ন করছেন আপনার কোয়েশ্চন আনসার আমি ইনশাল্লাহ দিমু তো আপনার প্রথম যে প্রশ্নটা এটা হইল গিয়া আপনার রাইট টু বাই প্রপার্টি আপনি মোর দেন 5 ইয়ার্স এগো কিনছিলা সো আপনি ডেফিনেটলি আপনি যে টার্মস এন্ড কন্ডিশনস তারা ফোর্সেন আপনি মেনশন করছেন সো টার্মস এন্ড কন্ডিশনও ক্লিয়ারলি লেখা আছে যে আপনি তারা লগে যোগাযোগ করতে যেহেতু লেখা আছে আমি অবশ্যই অ্যাডভাইস করবো যে আপনি তার লগে যোগাযোগ করুকা বা জানাওকা ঠিক আছে এখন এটা জানাইবার লাগি আমার মনে হয় যে ডিটেলস না পড়ি আমি আসলে আপনার অ্যাডভাইস দিতাম পারতাম না যে জানানি মানে জরুরি কি না বা জরুরি না বেস্ট হইব আপনি ও যে আপনি কনভিন্সিং সলিসিটার না নি তান রেডি আপনি একটু যদি দেখাইলেন কন্ট্রাক্টটা আপনার তে ভালো হয় এবং সলিসিটারে আপনার অ্যাডভাইস দিতে পারবা বাট আমার জানা মতে আফটার 5 ইয়ার্স আপনার ইলা কোনো রেস্ট্রিকশন থাকার কথা নাই বাট এগেইন আপনি এই ব্যাপারে অ্যাডভাইস লোকা ঠিক আছে কোনো সলিসিটারের গোস্তা কি নাম্বার 2 কোয়েশ্চন হয়েছে কি আপনার শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্স টু বাই প্রপার্টিজ না নি ইলা অনেক অপশন আছে আপনি রাইটলি কইছেন যে ট্রেডিশনাল লেন্ডার যারা কনভেনশনাল লেন্ডার তারা আগে একটা দুইটা ব্যাংকে দিত শরিয়া কমপ্লায়েন্ট মর্গেজ বা তারা এখন বন্ধ করে দিছে বাট এটা লাগে কিন্তু আপনার স্পেশালিস্ট শরিয়া কমপ্লায়েন্ট লেন্ডার ওহল আছে তারা আপনার এখনও শরিয়া কমপ্লায়েন্ট মর্গেজ দেয় এবং আমরা ক্লায়েন্টরে হেল্প করলাম শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সের ব্যাপারে টু বাই প্রপার্টি আমি এখন অবভিয়াসলি কোনো লিগাল বাধ্যবাধকতার কারণে আমি কোনো নাম মেনশন করতাম পারতাম না বাট আপনি যোগাযোগ করেন যদি আমরা লগে ইনশাল্লাহ আমরা কইয়া দিমু বাট আনসার টু ইউর কোয়েশ্চন শরিয়া কমপ্লায়েন্ট অনেক লেন্ডার আছে এবং আমরা আল্লাহর রহমতে যারা চাইরা তারারে শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্স আমরা করিয়া দিলাম আশা করি আপনি উত্তর পাইছেন আমরা আবার প্রশ্নে ফিরে অনেকগুলো প্রশ্ন আছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেকে লিজ হোল্ড এবং ফ্রি হোল্ড এই দুটো বিষয়ে অনেকে কনফিউশনে থাকে এবং এই দুটো জিনিসটা আসলে কি এবং প্রথমবার বাইরের ক্ষেত্রে এটা কতটুকু গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ এটার উপরে মর্গেজ পাওয়া বা না পাওয়া অথবা টার্মস এন্ড কন্ডিশন অনেক কিছুই নির্ভর করে সো লিজ হোল্ড প্রপার্টি সাধারণত ফ্ল্যাটগুলোই লিজ হোল্ড হয় ফ্রি হোল্ডার হচ্ছে যার যে জায়গার উপরে বিল্ডিংটা আছে ওইটার ফ্রি হোল্ডার একজন থাকে এবং সে লিজ হোল্ড বিক্রি করে ফ্ল্যাটটা ধরেন একটা বিল্ডিংয়ে হয়তো 100 বছরের হতে পারে 1000 বছরের হতে পারে বিভিন্ন মেয়াদি হতে পারে তো সেটা হচ্ছে লিজ হোল্ড আর ফ্রি হোল্ড হচ্ছে সাধারণত বাসা বাড়িগুলোই মানে হয় সাধারণত যে বাড়িগুলা যে টেরেস্ট হাউস অথবা সেমি অথবা ডিটাচ হাউস এগুলোই সাধারণত ফ্রি হোল্ড হয় তো যারা লিজ হোল্ড প্রপার্টি কিনবেন আমার মানে তাদের কাছে পরামর্শ থাকবে যে আপনারা লিজের টার্মস এন্ড কন্ডিশনসগুলো কিন্তু ভালোভাবে দেখে বুঝে কিনবেন কারণ রিসেন্টলি আপনি হয়তো দেখেছেন যে মিডিয়াতে এসেছে অনেকেই লিজ হোল্ড প্রপার্টি কিনে অনেকেই ভুক্তভোগী হয়েছেন কিন্তু কারণ লিজ হোল্ড প্রপার্টিতে সার্ভিস চার্জ বলে একটা কথা থাকে যেমন মনে করেন একটা বিল্ডিংয়ে ওইটা মেনটেন করতে হয় না এক্সটার্নাল যে ওইটাতে কিন্তু একটা ফিস দিতে হয় লিজ হোল্ডারকে ফ্রি হোল্ডারকে নতুন নতুন যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে এটা কি লিজ হোল্ডের মধ্যে হ্যাঁ লিজ হোল্ড অথবা পুরনো বিল্ডিংও যেহেতু ইভেন যারা রাইট টু বাই কিনে কাউন্সিলের কাছ থেকে বেশিরভাগই কিন্তু আই উড সে মোর দেন 90% ইজ লিজ হোল্ড
তো এই ব্যাপারে লিজহোল্ডের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ওইটা কিন্তু আমাদের দর্শকদের পরামর্শ থাকবে আমার যেহেতু ওইগুলা যাতে ওনারা ভালোভাবে বুঝে দেখে এবং টার্মসগুলো পড়ে, কারণ সার্ভিস চার্জ বলে যে একটা কথা আছে ওইটা কিন্তু ইম্প্যাক্ট করে মর্গেজের উপর, এবং দেখা যায় যে অনেক লিজ হোল্ডের কন্ডিশন থাকে যে সার্ভিস চার্জ ডাবল ট্রিপল হয়ে যায় কয়েক বছরের মধ্যে। তো এই ব্যাপারে খুবই সতর্ক হওয়া খুবই প্রয়োজন। এবং আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে সেভিংসের বিষয়টা আসে, যে বাড়ি কেনার ক্ষেত্রে প্রথমে কিন্তু টাকা পয়সার বিষয়টা আছে, এটা যদি কেউ আগে থেকে সেভ করে রাখে, এটা আসলে এটা কি বাধ্যতামূলক যে আগে থেকে আমার অ্যাকাউন্টে সেভ আছে টাকাটা? হ্যাঁ, ওই যে আগে বললাম যে আপনার সেভিংস যদি থাকে কারো অ্যাকাউন্টে, সেভিংস তো না যে আমি কালকে আমাকে 50,000 পাউন্ড কোথা থেকে আমি পেয়ে গেলাম ওইটা নিয়ে, এটা তো সেভিংস। একটু থামিয়ে দিচ্ছি আপনাকে, আমাদের একজন দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন করুন। জি, একটা প্রশ্ন হইল যে কত হাজার পাউন্ড হইলে ফার্স্ট টাইম মর্গেজ লাগে অ্যাপ্লাই করা যায়? জি আচ্ছা, এখন মানে কত হাজার, আসসালামু আলাইকুম বইনা, আপনি ফোন করার লাগে ধন্যবাদ। কত হাজার ডিপেন্ড করবো আপনি কত দি প্রপার্টিটা লইতা, নাই নি? আপনার হয়তো প্রশ্নটা করতে চাইছিল আপনি কত পার্সেন্ট। 5% ডিপোজিট দিলে 95% মর্গেজ লওয়া যায়, ঠিক আছে? দিস ইজ দ্য আনসার। বাট নট অনলি দ্যাট, আপনার যদি আপনি গত এপিসোডটা দেখে থাকেন হয়তো মনে আছে যে আমি কইছিলাম যে 5% ডিপোজিটে 95% মর্গেজ লইয়া কিনা যায়। বাট এখন আর একটা সুসংবাদ হইল গিয়ে 100% মর্গেজ কিন্তু লওয়া যায়। বিশেষ করে ফার্স্ট টাইম বাহার হইলে 100% মর্গেজ দিব আপনারে। ইলা আছে অবভিয়াসলি ক্রাইটেরিয়া অ্যাসেস করা লাগবো, আপনার এলিজিবিলিটি অ্যাসেস করা লাগবো, বাট 100% মর্গেজও কিন্তু অ্যাভেলেবল আছে। বাট একটা জিনিস অনেকে ভুল মনে করেন যে 100% মর্গেজ দিব, তো দিলাই তো আমি 500,000 পাউন্ড দি গোল লই লিতাম 100% মর্গেজ দিব, তারা হয়েছে তে দেয় না। হেনে প্রবলেমটা হইল গিয়া 500,000 আপনার অ্যাফোর্ডেবিলিটি থাকতে হইব, মিনিং আপনার ইনকাম এনাফ থাকতে হইব যে আপনি 500,000 এফোর্ড করতে পারবা মান্থলি রিপেমেন্ট। সো আনসার টু ইউর কোয়েশ্চন ডিয়ার সিস্টার, যে আপনি 5% ডিপোজিট দিয়া বা 100% মর্গেজ করার আছে, বাট অ্যাফোর্ডেবিলিটি ইজ দ্য কি। ইউ হ্যাভ টু বি এবল টু অ্যাফোর্ড দ্য মর্গেজ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন, ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ, আপনারা অনেক প্রশ্ন করছেন এবং আরও যদি প্রশ্ন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, স্টুডিও নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি SMS করতে পারেন মহিম তানজিবকে। উনি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেবেন এবং ফ্রি অ্যাডভাইসও আপনাদেরকে দিবেন। তো চলে যাচ্ছি মহিম তানজিব আপনার কাছে আবারও, যে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই যে কেউ যদি 6 থেকে 12 মাসের মধ্যে বাড়ি কিনতে চায়, মানে কেউ এখন চিন্তা করলো যে আমি 6 মাস পর বা 12 মাস পরে বাড়ি কিনবো, তো এখন থেকে কি কি জিনিস ফলো করতে তাকে পরামর্শ দেবেন আপনি? সুন্দর প্রশ্ন। উত্তরটা দেওয়ার আগে আমাকে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই মানে প্রতিনিয়তই কল করে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি লাইভ টিভিতে আমি এখন তো কথা বলতে পারবো না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনারা স্টুডিওতে সরাসরি কথা বলতে চান দর্শক, তাহলে আপনারা ওই যে ল্যান্ডলাইন নাম্বারটা আছে আমাদের স্ক্রিনে ওইটাতে কল করুন দয়া করে। আর যদি কোনো প্রশ্ন আপনি কথা না বলে যদি টেক্সট করে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে চান, তাহলে ইউ আর মোর দেন ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ মি এনি মেসেজ। আপনাদের এই অনুষ্ঠানে যদি আমি সব প্রশ্নগুলো উত্তর নাও দিতে পারি, আমি কিন্তু পরে অনুষ্ঠানের পরে হলে আমি কিন্তু উত্তরগুলো দিয়ে থাকি। 1-2 দিন পরে হলে আই কন্টিনিউ টু আনসার ইউর কোয়েশ্চেন। আপনার দর্শকরা অনেক প্রশ্ন করছেন, আমরা উত্তরে যাচ্ছি পরে, একটু দর্শকের প্রশ্নটা নিয়ে। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্ন করুন। যে আমি ফার্স্ট টাইম বাজার হইতাম জি, যদি আমি মনে করেন 3 বেডরুমের বড় হইছে প্রায় 350,000 পাউন্ড লাগে, কত টাকা দেওয়া লাগবে? 350,000 মতো যদি আপনার গড়ের পারচেস প্রাইস হয় না নি, তে তো আপনি মানে বাধ্যতামূলক ওই লোক গিয়া আপনার একটু আগে যে আমি খোয়াত আসলাম, আপনার 5% ডিপোজিট দিলে গড় লওয়া যায়, ঠিক আছে? বা 100% হইও 350,000 পর্যন্ত কোনো ব্যাংক আছে দিলেই তো পারবো। এখন 95% আপনার মর্গেজ দিব না 100% মর্গেজ দিব, এটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে।
আপনার এলিজিবিলিটি অ্যাসেসমেন্ট করা লাগবো, ইনকাম এক্সপেন্ডিচার দেখা লাগবো, সবটা অ্যাসেস করিয়া তারপরে আপনার কনফার্ম করা যাইব লেন্ডারে এক্স্যাক্টলি আপনার কত লোন দিব আর কত আপনার ডিপোজিট দেওয়া লাগবো। আশা করি বুঝতে পারছেন ভাই। দর্শক আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আবার প্রশ্নের জি উত্তরে। অবশ্যই। আচ্ছা, প্রশ্নটা যেন কি ছিল? প্রশ্নটা ছিল যে কেউ যদি 6 থেকে 12 মাসের মধ্যে আচ্ছা, হ্যাঁ, বাড়ি কিনতে চায়, আমাদের একদম শেষ পর্যায়ে চলে জি, এসেছি, অবশ্যই। আপনি জাস্ট হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন। আমি বলবো যে স্টার্ট প্ল্যানিং আর্লি অ্যান্ড স্টার্ট টকিং টু অ্যান অ্যাডভাইজার আর্লি। তো যদি আপনার পরামর্শ চাইতে সাধারণত অ্যাডভাইজাররা কোনো পয়সা কোনো ফিস চার্জ করার কথা না, ঠিক আছে? আপনি যদি পরামর্শগুলো প্রশ্ন করেন, আপনি রিসার্চ করেন, প্রশ্ন করেন, একটা প্ল্যান করেন, বাট স্টার্ট আর্লি, ঠিক আছে? এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিপোজিটটা সেভ করেন। অনেকে ভেরি পপুলার কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য মিনিমাম অর ম্যাক্সিমাম আই ক্যান প্রোভাইড অ্যাজ এ ডিপোজিট। আপনি যত বেশি পারবেন তত আপনার জন্য ভালো। এই জন্য ডিপোজিটটা আপনি যত বেশি সেভ করতে পারেন এটা আপনার জন্য ভালো। তো স্টার্ট সেভিং আর্লি অ্যাজ ওয়েল, এবং সব কিছু আপ টু ডেট রাখেন। আপনার পে স্লিপ, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার প্রুফ অফ ইনকাম, প্রুফ অফ এক্সপেন্ডিচার সবগুলো আপনি আপ টু ডেট রাখেন। ডকুমেন্টগুলো রেডি রাখেন, কারণ অনেক সময় দেখা যায় বাড়ি আপনি পেয়ে গেছেন মনের মতো, কিন্তু আপনার ডকুমেন্টগুলো রেডি নাই। অনেক অনেক ধন্যবাদ মহিম তানজিব। আসলে এই বিষয়টা অনেক দীর্ঘ একটা বিষয় এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু এখানে আসলে সবাইকে দিতে হচ্ছে বা অনেকে জানার অনেক বেশি ক্ষেত্র আছে। তো মহিম তানজিব, আপনাকে ধন্যবাদ এনটিভি স্টুডিওতে এসে আসলে আমাদের সময় দেওয়ার জন্য। বাড়ি কেনা খুব সহজ, আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারলেন দর্শক, যদি আপনি দক্ষ এবং ফিনান্সিয়াল একজন অ্যাডভাইজারের অ্যাডভাইস নেন। তো আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।